শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি সহ ৬ বিচারপতির পদত্যাগ, দায়িত্ব নিলেন আশফাকুল ইসলাম। শহীদ আবু সাঈদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, দেশ হবে ধর্মে বর্ণে বৈষম্য। দলীয় স্বার্থে যেন পুলিশ বাহিনী ব্যবহৃত না হয় তার পাকা বন্দোবস্ত করা হবে, ৭১কে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত সংবাদ সংযোগে, আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার পুরো খবর। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৬ বিচারপতি। শনিবার দুপুরে প্রধান বিচারপতির পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে সকালে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী হাজারো শিক্ষার্থী সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পদত্যাগের দাবি জানান। এদিকে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৭ বিচারপতির পদত্যাগের দাবিতে সকাল 10:30 থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফেসবুক স্ট্যাটাসে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ ও শনিবারের মধ্যে সব বিচারপতির সমন্বয়ে ফুল কোর্ট সভা বন্ধের আহ্বান জানান। এরপরই আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টে অবস্থান নেন। তাদের দাবি, প্রধান বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছিলেন। আমরা শুনেছি যে যেই বিচারপতি পালিয়ে গিয়েছেন সেই বিচারপতি ডিজিটাল কু করার মধ্য দিয়ে ডিজিটাল জুডিশিয়ারির মধ্য দিয়ে কু করার মধ্য দিয়ে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি হয়েছে সেটিকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। সেটি সাধারণ ছাত্র নাগরিক যে অংশগ্রহণের মধ্য দিয়ে যারা গণ অভ্যুত্থানটি সফল করেছে তারা সেটিকে মেনে নিতে পারেনি। এদেশের ছাত্র জনতা যে ঐক্যবদ্ধভাবে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে যাবে তার প্রমাণ আজকের এখানে এটা চলতে থাকবে ইনশাল্লাহ। বেলা 12টায় জানানো হয় ফুল কোর্ট সভা স্থগিত করা হয়েছে। এ সময় সচিবালয়ে আইন উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, গণ আন্দোলনের দাবিকে সম্মান জানাতে হয়, সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে তিনি আশা করেন। বেলা 1:30টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান। এরপর আইন উপদেষ্টা জানান প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রধান বিচারপতির সাথে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যাবে না। আবু সাঈদের বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। তার জন্য দোয়া ও মোনাজাত করেন ডক্টর ইউনূস সহ 3 উপদেষ্টা। রংপুরের পীরগঞ্জ থেকে দিদারুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথম সফরে রংপুরের পীরগঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূস ছুটে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে। গত 16 জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মারা যান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। সকাল 11টায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে পৌঁছান ডক্টর ইউনূস। তার সাথে ছিলেন 2 ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আবু সাঈদের কবর জিয়ারতের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি, জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার, কোনো গোলযোগ যাতে না হয় সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান তিনি। মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান,
সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের এরকম দাঁড়াতে হবে। এই সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন ছাত্র আন্দোলনে প্রতিটি মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। আবু সাইদকে দেশে ঘটে যাওয়া বিপ্লবের প্রতীক উল্লেখ করেন ডক্টর ইউনূস। বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা, নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও ভোট পেতে দেব। সেগুলো আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ। দেশে যাতে আর একটিও এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাইদের স্বজনরা। সবারই সন্তান। শাহনাজ শারমিন, পীরগঞ্জ, রংপুর। মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এক নজর দেখার জন্য বৃষ্টিতে ভিজে দূর দূরান্ত থেকে এসেছেন নানা বয়সী রংপুরের মানুষ। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, সকল গুম, খুন ও নৃশংসতার বিচার চান তারা। তাদের দাবি, পিছিয়ে পড়া এই অঞ্চল বারবার বৈষম্যের শিকার হয়েছে অতীতে। বায়াজিদ আহমেদের প্রতিবেদন। কোটা আন্দোলনের সূতিকাগার আবু সাইদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তাকে দেখার জন্য কাকভেজা হয়ে আবু সাইদ চত্বরে জড়ো হন নানা বয়সী মানুষ। তাকে দেখার জন্য আমি প্রায় 20 কিলোমিটার দূর থেকে এখানে চলে আসছি। অবশ্যই তাকে দেখতে খুশি লাগছে। আশা থাকবে উনি আমাদের জন্য উন্নয়ন করুক, আমাদের রংপুরকে আরও আগায় নিয়ে যাক, এটাই আশা থাকবে। আর যে হত্যাকাণ্ডগুলো হলো ওগুলোর বিচার যেন সঠিকভাবে হয়। আমাদের এই নতুন সরকারের কাছে চাওয়া হবে বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি, অনিয়ম এগুলো রোধ করা এবং প্রত্যেকটা বাংলাদেশের যে অফিস, আদালত, সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলোকে ঢেলে সাজানো। ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভায় ডক্টর ইউনূস বলেন, বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছিল, এবার রংপুর সারা দেশকে মুক্ত করেছে। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। এটি হলো তোমাদের কাজ, এটাই হলো কাজ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে সকল গুম, খুন ও নৃশংসতার বিচার দ্রুত সময়ের মধ্যে চান রংপুরের মানুষ। আশা করি উনি আমাদের সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে। আর আগের মতো আমরা যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, আমরা সেরকম বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। অন্য সব বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ কোটি কোটি টাকা পায়, আমাদের বিশ্ববিদ্যালয় মাত্র 1 লাখ টাকা পেয়েছে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যাতে অন্ততপক্ষে কিছুটা হলেও কিছু করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা অত্যন্ত ধৈর্য নিয়ে শোনেন নতুন সরকার প্রধান। আমরা যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একজন ভিসি হিসাবে দেখতে চাই। আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই, তো এইটা এদিকে একটু নজরে রাখবে এই সরকার। আমি তার কাছে এই প্রত্যাশা রাখি। আমি হাত জোড় করবো, আমার জন্য না, এই রংপুরের গরিব মানুষ, যেখানে উত্তরবঙ্গে বেশিরভাগ মানুষ 2-3 কোটির উপর মানুষ, আর এই রংপুর মেডিকেল তাদের আস্থার জায়গা। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর। পুলিশ বাহিনীতে এমনভাবে সংস্কার করা হবে যাতে ভবিষ্যতে আর কোনো সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে। দায়িত্ব নেওয়ার পর 71কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ট্রাফিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তরুণ স্বেচ্ছাশ্রমের প্রশংসা করে তিনি বলেন, এই তরুণদের কাজের স্বীকৃতি দেবে সরকার। দেশের কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনে শিক্ষা কারিকুলামের নম্বর যুক্ত করার প্রস্তাবও দেবেন তিনি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। আজীবন যানজটের কেন্দ্রবিন্দু রাজধানীর বিজয় সরণি। ট্রাফিক পুলিশেরই হিমশিম খেতে হতো এই সিগন্যাল সামলাতে। এখন দিব্যি সেই সিগন্যাল সামলে নিচ্ছেন স্কাউট, গার্লস গাইড, বিএসএসসি, রেড ক্রিসেন্ট আর সাধারণ শিক্ষার্থীরা। রাজপথের চালক আর যাত্রীরাও সাদরে মেনে নিচ্ছেন তাদের নির্দেশনা। দিনভর রাজধানী জুড়েই যেন সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। কোথাও সড়কে, কোথাও ভেঙে চুরে যাওয়া থানায়। রাতে সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে চুরি ডাকাতি ঠেকানোর দায়িত্বটাও তারা নিজেদের কাঁধে নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানালেন, তরুণদের এই পরিশ্রমের স্বীকৃতি তিনি নিশ্চিত করতে চান।
শিক্ষা কারিকুলামে যুক্ত করতে চান দেশ গড়া ও নিরাপত্তায় তাদের অংশগ্রহণ। পুলিশ যখন আসবে তখন তাদেরকে সার্টিফিকেট দেওয়ানো হবে। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো। এই তরুণ ছাত্ররা বিশেষ করে তাদের যে অর্গানাইজেশনগুলো আছে, বিএনসিসি, স্কাউট, এরাও সপ্তাহে সপ্তাহে একদম লেখাপড়া বাদ না দিয়ে সপ্তাহে সপ্তাহে তারা অ্যাসিস্ট করবে। সেকেন্ডারি স্কুল, কলেজ, ইভেন কি ইউনিভার্সিটি, তারা যাতে কারিকুলামের মধ্যে এই এক্সট্রা অ্যাক্টিভিটিটা থাকে যেটার জন্য তাদের পরীক্ষার সাথে কিছু মার্ক যোগ হবে। তবে এই শিক্ষার্থীদের একসময় ফিরতে হবে শিক্ষাঙ্গনে, তাই নিরাপত্তার মূল দায়িত্ব যাদের, সেই পুলিশ সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও সংস্কার আনতে চান তিনি। পুলিশ বাহিনীকে খুবই যেইভাবে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে, এটা যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি বা ইভেন প্রধানমন্ত্রী, ইভেন রাষ্ট্রপতি যাতে ব্যবহার করতে না পারে, সেই ধরনের আইন, সেই ধরনের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে বলছি, ইনশাআল্লাহ আই উইল ডু ইট, আমি করব। জনগণ ও পুলিশের অবিশ্বাস এবং দূরত্ব ঘোচাতে নিজেই মাঠে নামবেন তিনি। এতদিন বঞ্চিত ও অনিশ্চয়তা নিয়ে কাটানো পুলিশ সদস্যদের মধ্যে যারা কোনো অপরাধে অপরাধী নন, তাদের নিরাপত্তা ও দাবি পূরণে পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে হুকুমদাতা এবং যারা একটু এক্সেস করেছে, যদি সেরকম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা হবে সেটা হবে, কিন্তু সার্বিকভাবে সব পুলিশের উপরে কোনো ধরনের নির্যাতন, অত্যাচার হবে না। সেনা প্রধানের সাথে কথা বলেছি যে ওই থানাগুলোতে, ইভেন বাইরের থানাগুলোতে সেনাবাহিনী দিয়ে তাদেরকে কিছুদিন রাখা। এই মুহূর্তে দেশকে স্থিতিশীল ও নিরাপদ করতে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রথম দিন সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি ছাত্র জনতার আন্দোলন দমন ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা সহ ৫টি সিদ্ধান্তের কথা জানান। এদিকে আর্থিক খাত সংস্কার সহ অর্থনীতি পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিচ্ছে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। শারমিন নীরার রিপোর্ট। মন্ত্রিসভার দফতর বন্টনের পরদিন শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও মন্ত্রণালয়ে এসেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বর্তমানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ফুলেল শুভেচ্ছা গ্রহণের আগেই গণমাধ্যমের প্রশ্নের মুখে তার দুই মন্ত্রণালয়ের অগ্রাধিকার কি, বলেন আর্থিক খাত সংস্কার দিয়ে শুরু করবেন কাজ। ইমিডিয়েটলি আমরা চাচ্ছি যে মানুষের জীবিকার উপর যে আয়ের চাপ পড়েছে, আয়ের সংস্থান কমে গেছে, মূল্যস্ফীতি বেড়ে গেছে, এইটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা। আমার মন্ত্রণালয়ে তো অর্থনীতিটা এসে করা, যে আপনার ব্যবসা বাণিজ্যগুলি যেন ওপেন হয়, ব্যাংকিং সেক্টরের প্রবলেম হচ্ছে, ব্যাংকের মধ্যে একটু এসে আসছে, লোকজনের আস্থা অনেকটা কমে যাচ্ছে ব্যাংকিং সেক্টর এসে। আর এখানে একটা বড় লোক সেন্ট্রাল ব্যাংকের কী রোল হবে। আমি বলি যে আমার সাথে যোগাযোগ করছে ব্যাংকের অনেক, আমি শোনো যেই দায়িত্বে থাকুক, বাংলাদেশ ব্যাংকের নর্মস, রুলস, প্রসিডিউর তো চেঞ্জ হয় না। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আসেন নিজ দফতরে, বলেন দ্রুত নির্বাচন ও দেশ সংস্কার দুই লক্ষ্যেই কাজ করবেন তারা। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। প্রথম কার্য দিবসে সাম্প্রতিক আন্দোলনে গণহত্যার বিচার, আন্দোলনকে কেন্দ্র করে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। শারমিন নীরা, ৭১, ঢাকা। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, এত মানুষের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারে শিল্প মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো ঠাঁই হবে না। গ্যাস সহ জ্বালানি সংকটের সমাধান করাই হবে এই সরকারের প্রথম কাজ। শুক্রবার শপথের পর শনিবার শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক শেষে শিল্প উপদেষ্টা বলেন, লোকসানি কোম্পানিগুলোর লোকসান দূর করতেও এই সরকার বদ্ধপরিকর। অগ্রাধিকার ভিত্তিতে সার কারখানায় গ্যাস সরবরাহের কথাও জানান নবনিযুক্ত এই উপদেষ্টা। এত উদ্যোগের পরও কেন চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে পারল না সেটিও খতিয়ে দেখার কথা বলেন তিনি। সাপ্তাহিক ছুটির দিনেও মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিসে উপস্থিত থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরা তো ডেফিনেটলি মোকাবেলা করবো, যেটা বললাম যে জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন। এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য ছাড়াও 7টি হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য। এর আগে গেল বছরের 4 নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের স্থানে 29তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ASM মাকসুদ কামাল। এছাড়া 7টি হলের প্রভোস্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সীতেশ বাছার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাথে আছেন শিক্ষার্থীরা। বাজার ঘুরে দাম যাচাই করছেন তারা। এতদিন নানা বাধায় সিন্ডিকেট ভাঙা না গেলেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে তা সম্ভব হবে বলে আশা করছেন ভোক্তার মহাপরিচালক। বাড়তি দামে পণ্য বিক্রি করলে কঠোর শাস্তির আওতায় আনার কথা জানান তারা। ফয়সাল রয়ালের প্রতিবেদনে বিস্তারিত। চালের কেজি প্রতি কেজিতে 80 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি। আলুর দাম বাড়তি, পেঁয়াজের দাম বাড়তি, তাহলে আমরা চলবো কি ভাই? সারাদিন আমাদের কাজ হয় 500 টাকা, আমরা চাল কিনতে পারি না, ডাল কিনতে গেলে লবণ কিনতে পারি না। কেন? এখন যখন সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতেছে, সিন্ডিকেট এখন এটা মোকাম থেকে আপনাদেরকে কয় রিসিট এখন সেল, এখানে আমাদের ব্যাপারে সমাধান করতে হবে। সাধ্যের মধ্যে খেয়ে পড়ে বেঁচে থাকতে বাজারে নিত্যপণ্যের দাম হাতের নাগালে থাকুক, এমনটাই চান সাধারণ মানুষ। তাদের সন্তান যেন পায় প্রয়োজনীয় পুষ্টি, আর তাই বাজার মনিটরিংয়ের দাবি তাদের। এবার তাই বাজার মনিটরিংয়ে নেমেছে ছাত্ররা। যাচাই করে দেখছেন পণ্যের দাম, প্রয়োজনে দিচ্ছেন ভোক্তা নির্ধারিত দামের তালিকা। আমাদের এখন কর্মসূচি আমরা শিখছি, ভোক্তা অধিকারের স্যাররা আছেন আমাদের সাথে, কিভাবে আমাদের বাজার মনিটর করতে হবে আমরা শিখছি। আমাদের কাছে এই লিফলেট আছে। আসলে অনেক দিন ধরে এই সমস্যা চলছে, তো মানুষের মধ্যে একটু ভরসাটা কম যে আদৌ ঠিক হবে কিনা, কিন্তু আসলে ভিতর থেকে নিজ নিজ পর্যায়ে থেকে চেঞ্জেসটা আনতে হবে, তো একটু সময় লাগবে। ছাত্ররা জানান বাজারের সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা, একই সাথে যাচাই করছেন পণ্যের দাম। ছাত্রদের এই কার্যক্রমে খুশি সাধারণ ক্রেতা। এটা বিভিন্নভাবে জড়িত হয়েছে বসে, একটা মাল মার্কেট ঢুকতে হলে বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে দিয়ে আসতে হইতো, ওইটা কিন্তু মালের উপর পড়তো। এখন একটু সময় লাগবে বাবা, সপ্তাহখানি সময় লাগবে, সব ঠিক হয়ে যাবে। যে রাস্তার মধ্যে তারা বিশাল বড় একটা দোকান নিয়ে রাখছে, সে নাকি ভাড়া দেয় না, সেটা কখনোই না। হয়তোবা সে ভাড়া না দিলেও সেই টাকাটা কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেয়। ছাত্র প্রতিনিধি দলের সাথে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। একইভাবে আর কি হচ্ছে, একইভাবে আপনার আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটার রিফ্লেকশন তো থাকতে হবে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তো এটার পরিবর্তন আসে নাই। আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি সেটি হলো এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে, কিন্তু এটা ধরে রাখতে হবে। এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস, এই যে এত রক্ত, এই যে সাইজকে যে জীবন উৎসর্গ করলো, সেটা তো মূল্য থাকলো না। জানালেন এবার সিন্ডিকেট ভাঙা হবে, বেশি দামে পণ্য বিক্রি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। বলেন ভোক্তার সক্ষমতা বাড়াতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে, শীঘ্রই আগের চেয়েও বেশি শক্তি নিয়ে বাজার মনিটরিংয়ে নামার কথাও জানান তিনি। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। সরকার পতন আন্দোলনের পর অস্থিতিশীল চট্টগ্রামের বাজারে পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সবজির পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এদিকে বিক্রেতারা বলছেন চাঁদাবাজি না থাকায় নগরীতে সবজি সহ সবকিছুর দাম আগের তুলনায় কমেছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া।
গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে চট্টগ্রামে বাজারে মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকারের কর্মকর্তারা, সাথে ছিল ক্যাব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। সরকার পতন আন্দোলনের পর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এই প্রথম যৌথ অভিযান। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, সিন্ডিকেট করে অতীতের মতো দাম না বাড়াতে সবাইকে সতর্ক করা হয়েছে। বাজারের সার্বিক চিত্রটা দেখার চেষ্টা করছি যে পণ্য কি সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা বা মূল্য কি পরিস্থিতিতে রয়েছে। তো আমরা দেখলাম যে সরবরাহটা স্বাভাবিক রয়েছে, এটা সর্বত্রই আপনারাও দেখতে পেয়েছেন, পণ্য রয়েছে, কিন্তু ওই পণ্যের মূল্যের ক্ষেত্রে আমরা কিছু অসঙ্গতির মতো আমাদের কাছে মনে হয়েছে। বাজার মনিটরিংয়ে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আগের মতো সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন। আমরা মূলত তাদেরকে আহ্বান জানানোর জন্য ব্যবসায়ী ভাইদের প্রতি যে বর্তমানে আপনার স্বৈরশাসকের আমলে কিন্তু অনেকভাবে তারা কিন্তু কারচুপি, প্রতারণা এবং হচ্ছে তারা বিভিন্ন ধরনের লুটতরাজ কিন্তু এদেশে কিন্তু চালিয়েছে। আমরা একটি সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা কিন্তু করতে দিব না। এখানে যারা সিন্ডিকেট করতেছে বা চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা দোকানে আমরা নাম্বার দিয়ে যাব, আমাদের নাম্বারে as soon as possible আমরা কি করবেন এখানে আমাদেরকে কন্টাক্ট করবেন। প্রত্যেকটা বাজারে যদি আমরা মোটামুটি আমরা যদি মনিটরিং করতে থাকি তাহলে এই বাজারে সিন্ডিকেট, চাঁদাবাজ যেসব আপনার বলা যায় যে দুর্নীতিগ্রস্ত যেসব ব্যক্তিরা আছে কিছুটা পরিমাণ আমার মধ্যে হ্রাস হবে বলে আমরা বিশ্বাস করি। অভিযানকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, নিয়মিত মনিটরিং হলে নিত্যপণ্যের দাম স্বাভাবিক হয়ে আসবে। আমরা বাজারে একটা স্থিতিশীল বজায় রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছি এবং আমাদের এখান থেকে কোনো অবস্থাতে কোনো রকম যে মজুত করার মতন কোনো অবস্থা নাই। আমরা কাঁচামাল, এটা হচ্ছে পচনশীল পণ্য, সেহেতু এখানে মজুত করার, সংরক্ষণ রাখার কোনো ওয়ে নাই। এদিকে বাজারের পাইকারি ও খুচরা ক্রেতা বিক্রেতারা বলছেন, রাস্তায় চাঁদাবাজি না থাকায় সবজি সহ সবকিছুর দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। পেঁয়াজ কিনে 98 টাকা, ও আমার কাছ থেকে 103 টাকা করে নিচ্ছে, কিন্তু আমাদেরকে যে লিস্ট দিচ্ছে ওখানে বলতেছে 70 টাকার উপরে যেন না কিনি। সবজি উৎপন্ন হচ্ছে ভালো, আর এখন মনে করে একটা ট্রাক আসলে আগে তো 500 টাকা 1000 টাকা এক্সট্রা খরচ হতো, এখন তো এটা খরচটা নাই, সেই জন্য এখন কমে গেছে। যেমন বরবটি বিক্রি করছে আপনার গত সপ্তাহে 80 টাকা 90 টাকা পর্যন্ত গেছে, আজকে 50 টাকা 55 টাকা 60 টাকা বিক্রি করতেছে। ক্যাব নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে বাজার সবসময় অস্থির ছিল। সরকারের কাছে আমাদের প্রথম আবেদন হবে যে এই জায়গাতে আইনের যথাযথ প্রয়োগ, দীর্ঘদিন আইন প্রয়োগ না হওয়ার কারণে ব্যবসায়ীরা আইনকে তোয়াক্কা করে নাই, যে যার মতো করে সিন্ডিকেট করা, কারসাজি করা, ব্যাংক লুটপাটের মতো বিষয়গুলোর থেকে আরম্ভ করে সব এমন কোনো কাজ কিন্তু তারা করে নাই। কর্ণফুলী, চৌমুহনী, বহদ্দারহাট সহ নগরীর প্রায় সবগুলো বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার ও ক্যাব। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। শিক্ষার্থী আর স্বেচ্ছাসেবকদের তৎপরতায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা। দেখা যায়নি চিরচেনা যানজট, লাঠি হাতে নিয়ে সিগন্যালগুলোতে দেখা যায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, যতদিন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্বে না ফিরছেন ততদিন দেশের প্রয়োজনে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন তারা। আর যাত্রীরা বলছেন, শিক্ষার্থীদের দিয়ে আপাতত কাজ চললেও স্ব দায়িত্বে ফেরা উচিত ট্রাফিক বিভাগের। রহিম রুমনের প্রতিবেদনে বিস্তারিত। মেঘ রোদের সকাল হতে না হতেই লাঠি হাতে সড়কে যানবাহনের লেন ঠিক করছেন শিক্ষার্থীরা। পড়ার টেবিল ছেড়ে গেল 4 দিন ধরে সড়কের দায়িত্ব সামলাচ্ছেন তারা। এক একজন পালন করছেন এক এক দায়িত্ব। কেউ যাচাই করছেন ড্রাইভিং লাইসেন্স, তো কেউ আবার দায়িত্ব নিয়েছেন রাস্তা পারাপারের। দেশের এখন ক্লান্তি লগ্ন চলছে, আর দেশে ক্লান্তি লগ্নে ছাত্র সমাজের অনেক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা এখানে চলে এসেছি। যেহেতু ট্রাফিক সার্জেন্ট এখানে নেই, এখানে ট্রাফিক সার্জেন্ট না থাকলে তো আপনি জানেন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা ট্রাফিক বড় ধরনের যানজট সৃষ্টি হবে। তো সেই যানজটটা যাতে না হয়, জনগণকে যাতে আমরা একটু স্বস্তি দিতে পারি, সেই জন্য এখানে আসা। রোদ বৃষ্টি আমাদের কাছে কোনো কিছুই না, আমরা দেশ ও জনগণের স্বার্থে আমরা কাজ করতে চাই। আমরা আহ্বান জানাই পুলিশ সদস্য যারা আছে তারা তাদের কর্মস্থলে ফিরে আসুক
আমরা তাদেরকে সহযোগিতা করব। যে আমরা সবাই মিলে সাধারণ জনগণ, আমরা স্টুডেন্ট যারা আছে তারা সবাই মিলে সুন্দর একটা সোনার বাংলাদেশ করতে চাই। শিক্ষার্থীরা বলছেন দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই বিনামূল্যে শ্রম দিচ্ছেন তারা, আর এই তৎপরতায় অনেকে তাদেরকে ফুল দিয়ে উৎসাহ দিচ্ছেন। আমার পড়াশোনার টেবিলে থাকা দরকার, কিন্তু আমি আজকে আমার অবসর সময়ে এসেছি। পড়াশোনার পাশাপাশিও আমি দেশের জন্য কিছু করতে চাই, তাই এই জন্য আজকে আমার সড়কে আসা আর সবার পাশে দাঁড়ানো এবং সবাইকে সাহায্য করা, যাতে সবাই নিয়মকানুন শিখতে পারে ভালো করে, যাতে কেউ নিয়ম ভঙ্গ না করতে পারে এবং দেশ যাতে ভালোভাবে থাকতে পারে। ফুল আমাদের কাছে একজন পথচারী দিয়েছে, আমরা সবাই এখানে কাজ করতেছিলাম, তো ভালোবেসে আমাদেরকে ফুল দিয়েছে। আমাদের কাজের প্রতি উনি খুশি ছিল, সবাইকে ফুল দিয়েছে। অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যানবাহনের জন্য লেন ঠিক করে দিচ্ছেন এই শিক্ষার্থীরা। রাখা হয়েছে জরুরি সেবার জন্য আলাদা লেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছে, অনেকে হেল্প করতে আসছে। আমাকে ছাতা দেওয়া হয়েছে, একটু পরপর পানি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, ইভেন আইসক্রিম বলেন, গরমের জন্য মানে খাবার থেকে ধরে ফ্যাসিলিটিস যা যা দরকার অনেকে সাহায্য করতেছে। সকলেই তো নিয়ম মানতে চায় না, সো অনেকে নিয়ম ভঙ্গ করছেন, সেটার জন্য আমরা পানিশমেন্টও দিচ্ছি। আর সড়কে চলাচলকারীরা বলছেন শিক্ষার্থীদের মতো করে ট্রাফিক ব্যবস্থা করলে কমবে যানজট। সংকটকালীন সময়ে সড়কে দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থাও করেছেন অনেকে। তবে এদের অনেকেই মনে করেন দ্রুতই শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরা উচিত। আমাদের ছোট ভাইগুলাই কাজ করতেছে, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ। সো ওদের যদি কোনো কিছু হেল্প করতে পারি, এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ছাত্ররা যেভাবে করছে খুব ভালোভাবে করতেছে, আর ট্রাফিক পুলিশের চাইতে বেটার করতেছে তারা। ইমার্জেন্সির লাইনও তারা রাখতেছে, আর কিভাবে ভালোভাবে অ্যাম্বুলেন্স আসলে দেখছি খুব দ্রুত সাইরা দিতেছে, খুব ভালোভাবে তারা যাচ্ছে আর কি। অনেক কষ্ট করতেছে দেশের জন্য, অনেক কষ্ট করতেছে। যে অ্যাম্বুলেন্স গেল ওনার ওইটা ছাড়ার লেগে কী ব্যবস্থা করে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। যেহেতু গাড়ি ঘোড়া একটু কম আছে, শিক্ষার্থীদের পক্ষে সম্ভব, কিন্তু তারা তো সব আইন কানুন জানে না। আর যখন ট্রাফিক বাইরে যাবে তখন তাদের কোনো ওই পারবেন না ট্যাকেল দিতে। টানা চতুর্থ দিনের মতো রাজধানীর সকল সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা করছে কোমলমতি এই শিক্ষার্থীরা। আগের যে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক কর্তৃপক্ষ ছিল, সেই যে তাদের যে অনুপস্থিতি, সেটি কিন্তু এখনও এই মুহূর্তে ঢাকার কোনো এলাকায় আমরা সেটি শূন্যতা অনুভব করা যাচ্ছে না। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা আসলে টেবিলে ফিরে যেতে চান, তারা পড়ার টেবিলে ফিরে যেতে চান, এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ট্রাফিক ব্যবস্থাপনা যাদের থাকবার কথা, তাদেরও কিন্তু আসলে স্ব জায়গায় তারা ফেরত আসবার আহ্বান জানিয়েছেন। রহিম রোমন, ৭১, ঢাকা। সেনাবাহিনীর সহায়তায় বরিশালের থানাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়তে শুরু করেছে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো সার্বিক নিরাপত্তা রক্ষার কাজ করছে সেনাবাহিনী। থানায় থানায় পুলিশ সদস্যরা যোগ দিতে শুরু করেছেন, তবে এখনো উপস্থিতি কম রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, দ্রুত সবার কাজে যোগ দেওয়ার প্রবণতা বাড়বে। অন্যদিকে আজও নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে কক্সবাজার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছে আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া থানাগুলোর নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। সেই সাথে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে অনুরোধ করা হচ্ছে। সব মিলিয়ে পর্যটন নগরী কক্সবাজারকে আবারও তার চিরচেনা রূপে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর কাছ থেকে। পদত্যাগ করে যখন সরকার প্রধান দেশ ত্যাগ করলেন, তখনই কক্সবাজারের আন্দোলনকারী যারা ছিলেন তাদের মধ্যে আনন্দ উল্লাস ছিল, উচ্ছ্বাস ছিল, বিভিন্ন জায়গায় মিছিল ছিল, আনন্দ মিছিল ছিল, এবং এর মাঝখানে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়েছে, থানাতে হামলা চালিয়েছে, ফায়ার সার্ভিসে হামলা চালিয়েছে, কক্সবাজারের যে হোটেল মোটেল জোন আছে সেখানে কয়েকটি হোটেলে, এবং কক্সবাজারের নানা জায়গায় নানা দুর্ঘটনা ঘটিয়েছে এবং নানা উচ্ছৃঙ্খলতা দেখিয়েছে, বিশৃঙ্খলতা দেখিয়েছে। এই জন্য যারা রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, জামাত, তারা অনুরোধ করেছিল যারা এই সমস্ত উচ্ছৃঙ্খল করছে, যারা ভাঙচুর করছে, তাদেরকে থামাবার জন্য তারা অনুরোধ করেছেন। কিন্তু দীর্ঘদিন পরও কিন্তু কক্সবাজার অবস্থা স্বাভাবিক হচ্ছিল না। থানাগুলোতে কোনো কার্যক্রম চলছে না, পুলিশ সদস্য সেখানে নেই, পুলিশ কর্মকর্তারা সেখানে নেই, ফায়ার সার্ভিস এবং আন্দোলনকারী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তারা ট্রাফিকিংয়ের কাজ করছিল, তারা মানুষকে স্বাভাবিক জায়গায় ফিরে আনবার চেষ্টা করছিল বারবার করে। কিন্তু আজকে কক্সবাজার যে মডেল থানা আছে সেখানে সেনাবাহিনী এসছেন, সেনাবাহিনী এসে এখানে পুলিশ কর্মকর্তা যে কজন আছে তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে স্বাভাবিক কার্যক্রম
কার্যক্রম শুরু করবার কথা বলেছেন, তাদেরকে অনুরোধ করেছেন কাজে যোগ দেওয়ার জন্য এবং তাদের সমস্ত নিরাপত্তা দেবার আশ্বস্ত করেছেন। যে ঘটনাগুলো ঘটেছে আমরা সবাই জানি, তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখন ব্যারাকে পুলিশের সকলকে ফিরিয়ে আনা। আমরা আজকে সারা বাংলাদেশে একযোগেই আমরা যেখানে আর্মি নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত হয়েছে এবং সেই উদ্দেশ্যেই যাতে সকল পুলিশ তাদের ব্যারাকে ফিরে আসেন এবং আমরা যে যে জেলায় দায়িত্বপ্রাপ্ত রয়েছি সেই সকল জেলায় যেন সকলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়, পুলিশ যেন তার দায়িত্ব আবার নতুন করে শুরু করতে পারে, এলাকার জনগণ যেন নিরাপদ থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা থানাগুলো গার্ড দিচ্ছি, থানা নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে পুলিশকেও আমরা সহায়তা করব যাতে এলাকার শান্তি এটা আমরা নিশ্চিত করি। নিউক্লিয়াস হিসেবে থাকব, আমাদের সাথে আনসার সদস্য জয়েন করেছে, পুলিশও অনেকেই জয়েন করেছে। সো এখন থেকে কার্যক্রম চালু হয়ে গিয়েছে। সো যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তা সামাল দেওয়ার জন্য আমরা এখন থেকেই সক্ষম। পাশাপাশি ছাত্র যারা শিক্ষার্থী আছেন তারাও অনুরোধ করেছেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য। পুলিশের গুরুত্ব অপরিসীম এবং তাদেরকে থানাতে ফেরার কার্যক্রমে ফেরার জন্য অনুরোধ করেছেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি জনগণ, আমরা আগে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সেবা দেওয়ার আগে আপনাকে সেবা দেওয়ার মতো আমি কতটুকু উপযুক্ত হচ্ছি। আমি আপনাকে সেবা দেওয়ার মতো যখনই আমি উপযুক্ত হয়ে যাব আপনাকে অবশ্যই আমি সেবা দেবো এবং অলরেডি আমরা আমাদের সীমিত থেকে পরিষদ থেকে অলরেডি সার্ভিস দেওয়া শুরু করেছি। সব কিছু মিলিয়ে কক্সবাজার শুধু নয়, কক্সবাজার সদর মডেল থানা শুধু নয়, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া সব জায়গায় একইভাবে সেনাবাহিনী সেখানে কাজ করছে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং পাশাপাশি যে সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী নেই সেখানে শিক্ষার্থীরা কাজ করছে। অর্থাৎ আমরা বলতেই পারি কক্সবাজারে যে একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে এখন ফিরে আসতে শুরু করছে, স্বাভাবিক জায়গায় ফিরে আসতে শুরু করেছে। 23 দিন ধরে বন্ধ আছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেইনার ট্রেন চলাচল। এতে বন্দরে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ বেশি কন্টেইনার আটকা পড়েছে। ধারণ ক্ষমতা ও পরিচালন ব্যবস্থাপনা ধরে রাখতে দ্রুত কন্টেইনার ট্রেন চালুর দাবি জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে আইসিডি ইয়ার্ডের ধারণ ক্ষমতা 800 TEUS, কিন্তু এখন বন্দরের আইসিডি ইয়ার্ডে আটকা আছে 2300 TEUS কন্টেইনার। তাছাড়া বহির্নোঙরে ঢাকার আইসিডিগামী আরও কন্টেইনার জাহাজ বার্থিংয়ের অপেক্ষায় আছে। এদিকে চট্টগ্রামের বেসরকারি 19টি ডিপোতে রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের স্তূপ বাড়ছে। এতে নির্দিষ্ট সময়ে পণ্য রপ্তানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চট্টগ্রামের 19টি ডিপোতে এখন রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের সংখ্যা 13,187টি। স্বাভাবিক সময়ে ডিপোতে 6 থেকে 7,000 কন্টেইনার থাকে। ধীরে ধীরে খুলছে দেশের রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো। সবশেষ তথ্য অনুযায়ী 2-1টি ছাড়া শনিবার দেশের সবগুলো গার্মেন্টস খুলেছে। এদিন কর্মীর উপস্থিতিও প্রায় শতভাগ। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ বলছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর হওয়ায় কয়েকটি গার্মেন্টস বর্তমানে বন্ধ আছে, তবে দ্রুত সময়ের মধ্যে সেগুলো খোলার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে পোশাক কারখানার নিরাপত্তায় আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ শিল্পঘন এলাকায় সেনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। দেশে রপ্তানির সাথে জড়িত আছে প্রায় 3000 গার্মেন্টস। মালিক সংগঠনগুলো বলছে অর্থনীতির সাথে এই মুহূর্তে গার্মেন্টসগুলো চালুর বিকল্প নেই। আমাদের যেন ফ্যাক্টরিগুলি ভালোভাবে চালাতে পারি এই ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসন থেকে স্থানীয় লোকজন সকলের কাছে আমরা সেই প্রত্যাশা করব। আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আপনাদের সবাইকে নিয়েই আমাদের এদেশের অর্থনীতির চাকাকে আমরা সচল করতে চাই এবং বায়ারদের প্রত্যাশা ফিরিয়ে আনতে চাই। তাহলে বায়ারদের যে সংখ্যা অর্ডার বাংলাদেশে যে প্লেস হচ্ছে না বা অন্যদিকে শিফট হচ্ছে সেটা থেকে অন্তত আমরা তাদেরকে আবার ফিরে আনতে পারবো এবং বিশ্ব দরবারে বাংলাদেশের পোশাক শিল্প প্রথম স্থানে যাওয়ার যে সুযোগ সেই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি এ ব্যাপারে আপনাদের সকলের আমরা প্রত্যাশা কামনা করছি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় 100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। হামাস চালিত গাজা সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার সময় বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান নামাজের ওই রুমে অন্তত 250 ফিলিস্তিনি ছিল। এ কারণে হতাহতের সংখ্যা বেশি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে তারা।
তারা বিবৃতিতে জানিয়েছে যা হামাস সন্ত্রাসী ও কমান্ডারদের আস্তানা হিসেবে কাজ করেছিল। এছাড়া এদিন ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে, সেখানে নিহত হয়েছে অন্তত 6 জন। দেইর আল বালাতে ইসরায়েলি আরেক অভিযানে 3 শিশু সহ নিহত হয়েছে অন্তত 4 জন। অন্যদিকে মধ্য গাজার আল নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরও 4 জন। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 61 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে 57 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে বিমানটি কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এটি সাও পাওলো থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। ভয়েপাস এয়ারলাইন্সের এই ফ্লাইটটির নম্বর PSVPV। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিমান বিধ্বস্ত হওয়ার ছবি। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, এবারে খেলার খবর। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে এবার বাফুফেতে অবস্থান নিলেন সাবেক ফুটবলাররা। দ্রুত কাজী সালাউদ্দিন পদত্যাগ করে নির্বাচন চেয়েছেন তারা। শুধু তাই নয়, দেশের ফুটবলের ক্ষতি করে সালাম মুর্শেদির মতো যারা পদত্যাগ করে পালিয়েছেন তাদেরও শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন আলফাজ মামুনুল এমিলির মতো সাবেক ফুটবলাররা। মেহেদি নাইমের রিপোর্ট। দেশের ফুটবলের গোলপোস্ট যখন অরক্ষিত, তখন দৃঢ় পায়ে এগিয়ে এলেন সাবেক ফুটবলাররা। মোহামেডান থেকে গন্তব্য বাফুফে ভবন। আর কোনো অনিয়ম নয়, নতুন স্বাধীন রাষ্ট্রে মাঠের মতোই সোচ্চার এমিলি, মামুনুল, আলফাজরা। কাজী সালাউদ্দিনের পদত্যাগ চান এখনই। বিগত যে কমিটি ছিল বিএফএ ফুটবল ফেডারেশনের, এই কমিটি অবশ্যই আমরা অপারেশন চাই, বাট এটা একটা নিয়মতান্ত্রিকভাবে হইতে হবে। কারণ আপনারা জানেন ফিফার কিছু রুলস আছে, আমরা চাই ফুটবল যেন বন্ধ না হয়। সামনে কিছু মেয়েদের খেলা আছে, আন্ডার 20 আছে, এগুলো যেন বন্ধ না হয়, এগুলো যেন চলে। এটা বন্ধ হইলে আমাদেরই ক্ষতি, দেশের ক্ষতি। এটা আমাদের মেন মেসেজ। আমরা দেশের ফুটবলের উন্নয়নের জন্য আমরা প্লেয়ার অলওয়েজ ভালো কাজে আছি। ইনশাল্লাহ ফুটবল ফেডারেশনের সাথে এখনও আমরা আছি, ফুটবল ফেডারেশনের কাছে আছি। তা আমরা যদি এখানে আন্দোলন করে ফুটবলিস্ট টোটালি স্টপ হয়ে যায়, তাহলে তো ক্ষতিকার, ফুটবল প্লেয়ারদের ক্ষতি, আমাদের নেক্সট জেনারেশনের ক্ষতি। আমাদের যেভাবে উচিত ফিফার গাইডলাইন মেনটেন করে আমরা যেন ফুটবলটা চালাইতে পারি, সেটার জন্য আমরা সবাই অপারেশন চাই। যারা ভালো করবে তাহলে অবশ্যই আসবে। দেশের ফুটবলের 12টা বাজিয়ে পদত্যাগ করে গা ঢাকা দিয়েছেন সালাম মুর্শিদি। কালে কালে যিনি ডিগবাজি দিয়েছেন, একবার বিএনপি একবার আওয়ামী লীগের লেবাস গায়ে মেখে সারা জীবন নিজের আখের গুছিয়েছেন। বাফুফের ফিনান্স কমিটি, রেফারিজ কমিটির হিসাব না বুঝিয়ে তিনি এখন পগার পার। তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি ফুটবলারদের। আগে কেন করলো না? আমি তো দেখি না এই পর্যন্ত যে বিগত দিনে এত বছর ফুটবল অঙ্গনে আছে কেউ নিজের মানে সত্যিটা দেখায় যে আমি এখান থেকে পদত্যাগ করছি, এরকম আমি কাউকে দেখি না। কেন করলো না এতদিন? যখন ফিফা থেকে তার নামে একটা নালিশ আসছে, আমরা কিন্তু সবাই জানি ওই সময়টা তারা কিন্তু কেউ পদত্যাগ করেনি। ওই সময়টা করলে কিন্তু আজকে তাকে নিয়ে কিন্তু এত আলোচনা সমালোচনা হতো। তারপরও সে পদত্যাগ করেছে। সে বুঝতে পেরেছে যে আসলে তার এখন আর এই সময়টা ফুটবলে দেওয়ার মতো কিছু নেই। সেটা তারা আগে বুঝতে তাদের জন্য আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, তার গ্রহণযোগ্যতা সে নিজে অনেক আগেই হারিয়ে ফেলেছে এবং ফুটবল ফেডারেশন নট অনলি সালাম মুর্শিদি, আরও অনেকেই কিন্তু গ্রহণযোগ্যতা অলরেডি হারিয়ে ফেলেছে। তো সেই জায়গা থেকে আমরা তো তাদের অপারেশন অবশ্যই চাই, তারা এখান থেকে অব্যাহতি দিক। বাফুফে ফিফার সদস্য, নির্বাচিত কমিটিতে সরকার হস্তক্ষেপ করলে বাংলাদেশের ফুটবলে আসবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। সেই নিয়ম জেনে আর মেনে অক্টোবরে বাফুফে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চান প্রতিবাদী ফুটবলাররা। খুবই একটা দুঃখজনক ঘটনা। ঢাকা আবাহনী ক্লাব বাংলাদেশের একটা ঐতিহ্য ক্লাব এবং বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার মতো একটা ক্লাব, এই ক্লাবকে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং এটার তীব্র নিন্দা করছি এবং এটা তদন্ত করবে অবশ্যই। যারা ট্রফিগুলি নিয়ে গেছেন তারা ট্রফিগুলি দিয়ে যান, কারণ এটা আপনাদেরই সম্পদ, আপনাদেরই অর্জন। এটা আমরা এখানে বেশিরভাগই প্লেয়ার আবাহনীতে খেলছি, এটা আমাদের নিজেদের কোনো অর্জন না, এটা সারা বাংলাদেশেরই অর্জন। রবিবার সকালে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম জোরালো অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে, যার জন্য নিরাপত্তাহীনতায় বাফুফেতে অবস্থানরত নারী ফুটবলাররা। অক্টোবরে নেপালে সাবিনাদের সাব চ্যাম্পিয়নশিপ। মেহেদি নাইম,
একাত্তর। ক্রীড়াঙ্গন দুর্নীতিবাজ মুক্ত করতে মাঠে নেমেছে সাবেক খেলোয়াড়রা। ক্রিকেট ফুটবলের পর অ্যাথলেটিক্সেও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মিন্টুর পদত্যাগ চান অ্যাথলেটরা। প্রতিবাদ কর্মসূচিতে দেশের অ্যাথলেটিক্সের সর্বনাশকারীদের হটিয়ে নতুন কমিটির প্রস্তাব করেছে নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে। মেহেদি নাইমের রিপোর্ট। আমি একটা মেয়ে মানুষ, 20 বছর ওই ট্রাকে গোল্ড পেয়েছি, নট এ ম্যাটার অফ জোক। আমাকে একদিন বের করে দিয়েছে ফেডারেশন থেকে, তখন আমি বলছি এটা কি তোর বাপের ফেডারেশন? না, আমার বাপের ফেডারেশন, এটা জাতির সম্পদ। এখানে আমি, এটা আমার ঘর, এখানে আমি, এখান থেকে আমি খুশি। আমাকে 18 কোটি মানুষ চেনে, আমার রুজি রুটি এটা থেকে বের করে দেওয়ার আপনি কে? গত ইলেকশনের সময় যখন ইলেকশন হয়, আমাকে কি করলো, জামাত বিএনপি বানিয়ে আমি যেখানে জব করতাম সেখানে সে চিঠি পাঠালো যে জামাত বিএনপি কীভাবে আওয়ামী লীগ ইলেকশন করে, আমাকে ইলেকশন করতে দেয় নাই। এবার যখন কোনো প্রতিবাদ করেছি সে কি করছে, উকিল নোটিশ পাঠাচ্ছে আমার বাসায়, আমার সংস্থায়। কোনো কথা আমরা কেউ বলতে পারি নাই। স্বাধীনতার আনন্দে জাগ্রত জনতা, বহুদিনের শোষণ কণ্ঠরোধের লৌহ কপাট বুঝি খুলল এবার বাক স্বাধীনতা। বাংলার ক্রীড়াঙ্গনে যারা ছড়িয়েছে রাজনীতি আর ক্ষমতার বিষবাষ্প, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। ক্ষমতার পালা বদলেই যিনি তল্পিতাতল্পি গুছিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, অবলীলায় বাংলাদেশের অ্যাথলেটিক্সের যমনিকাপাত ঘটিয়েছেন। টোটাল কমিটিটাকে আমরা পরিবর্তন চাই, কারণ তারা জাতীয় স্বার্থে, অ্যাথলেটিক্সের স্বার্থে তারা কোনো কাজ করে নাই। আপনারা জানেন যে ওয়ালটন 7 কোটি টাকা দিয়েছিল অ্যাথলেটিক্স উন্নয়নের জন্য, তারা সেই টাকাকে আত্মসাৎ করেছে। আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সরকার থেকে অনেক টাকা পেয়েছি যেগুলি ক্রীড়া উন্নয়নের জন্য, কিন্তু সে কোনোভাবেই সেগুলি করে নাই। প্রত্যেকটা ফেডারেশন এইভাবে ধ্বংস হয়েছে যে এখানে তারা মানে দলীয়করণ করে। এখন আমাদের ছেলেরা আমাদেরকে স্বাধীনতা এনে দিছে, এখন আমাদের ওদের কাছে জবাবদিহিতা আছে। এখন যে আমি এই জন্য আমি বলবো যে আমি যে উপদেষ্টা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, ওনার সাথে দেখা করে আমাদের সকল দুঃখের কথা বলে আমরা একটা রুটিন দিয়ে আমরা কিভাবে সাব গেমসে মেডেল পাবো, এশিয়ানে পাবো এবং আমরা এশিয়ান গেমসে যাব, এই পরিকল্পনাগুলো করে আমরা মাঠে নামতে চাই। এই মন্টুর নানা জালিয়াতি নিয়ে গেল মেতে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে 71 টেলিভিশন। তবুও কোন অদৃশ্য শক্তি বলে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে প্রকৃতির বিচার শেষ পর্যন্ত বুঝিয়ে দেয় প্রাপ্যটুকু। এর আগে যারা ছিল তারা আসলে অন্তরে স্পোর্টসকে ধারণ করে নাই। যদিও তারা একেবারে মন থেকে স্পোর্টসকে ধারণ করতো তাহলে হয়তো এই দুর্নীতিটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। মন্টুর বাপে আসলে অ্যাথলেট, আমরা একসঙ্গে পাকিস্তান গেছি, কিন্তু ও কিছুই জান না, ভাই বোন সবাই কেউ না, ওরা কেউ জান না, আমি জানি। এবং মন্টুকে আমি নিজেই বলছিলাম যে তুমি এখানে আইছো কেন, এরা তো পদের জন্য ওইখান থেকে যে দিচ্ছে, সেই জন্য এখানে সে আসছে। আর কারোই কোনো মূল্যায়ন এখনো দেওয়া হয় নাই এবং কোনো শো করে নাই, কিছুই করে নাই। বলতে গেলে এককভাবে সব কিছু করেছে। এবং বর্তমান যে নতুন এই যে নির্বাচিত কমিটিটা, এই কমিটিতে কোনো ন্যাশনাল অ্যাথলেট, কোনো মানে জাতীয় অ্যাথলেট, ন্যাশনাল অ্যাথলেট বলেন, রাষ্ট্রীয় পুরস্কার বলেন, কোনো অ্যাথলেটেরই কোনো ইয়ে হয় না, সংস্থা মূল্যায়ন হয় নাই। এখানে যারা আছে অনেকে চিনেও না এই কমিটিতে। দেশের প্রথিতযশা সাবেক অ্যাথলেটরা একত্র হয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রাঙ্গণের পুরাতন সুইমিং পুলে। মন্টুর অনুপস্থিতিতে মাদার অফ অল গেমস খ্যাত অ্যাথলেটিক্সকে ঢেলে সাজাতে চান, যেতে চান নতুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। তারা পালিয়ে গেছে, তার মানে তারা দুর্নীতি করেছে বিধায় তারা পালিয়ে গেছে। এই যে শূন্য স্থান পূরণ করার জন্য আমরা 24 ঘন্টার মধ্যে অ্যাথলেটিক ফেডারেশন সহ সমস্ত ফেডারেশনকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ভেঙে দেওয়ার জন্য এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ জানাই। আমরা আসলে মুখ ফুটে কখনো কথা বলতে গেলেও সেই কথা বলতে দেওয়া হয়নি, এবং মন্টু এককভাবে এই সাদা সিলেবে যে গেমস হয়, জুনিয়র গেমস, সামার গেমস এবং ন্যাশনাল গেমস, সেই গেমসে প্রতিটা গেমসের আগে একটা মিটিং করে অর্থ বরাদ্দ করতে হয়, এটা নিয়ম, কিন্তু তার ক্ষেত্রে কোনো কিছু এগুলো ছিল না। পাকিস্তান যেখানে প্যারিস অলিম্পিকে তাদের ইতিহাসে প্রথম পদক বৃহস্পতিবার পেয়েছে, সেখানে বাংলাদেশ 4 দশকেও পদক শূন্য। দেশের সব ক্রীড়া ফেডারেশন দলীয়করণ দূরে ঠেলে খেলোয়াড়দের দ্বারা পরিচালিত হোক, এটাই এখন ক্রীড়াপ্রেমীদের প্রাণের চাওয়া। মেহেদি নাইম, 71। পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজে দায়িত্ব পালন করতে যাওয়া ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে পিসিবি।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 থেকে 25 সাইকেলের অংশ হতে চলেছে এই সিরিজ, যে কারণে ম্যাচ অফিসিয়াল নির্ধারণে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। প্যানেলে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলব্রো এবং মাইকেল গফ, সাউথ আফ্রিকার আদ্রিয়ান হোলস্টক এবং পাকিস্তান থেকে থাকছেন রশিদ রিয়াজ ও আসিফ ইয়াকুব। চলতি মাসের 21 তারিখ থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে পাকিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ। লিঙ্গ ইস্যুতে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে নারী বক্সার হিসেবে স্বর্ণ জিতেছেন আলজেরিয়ার ইমান খালিফ। চীনের ইয়ান লিউকে হারিয়েছেন তিনি। 2022 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সিলভার মেডেলিস্ট খালিফ এবং তাইওয়ানের লিন ইউটিং এবারের অলিম্পিক্স আসরে লিঙ্গ নিয়ে বিতর্কের মুখে পড়েন। তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলে। খালিফ প্রথম আলজেরিয়ান নারী হিসেবে অলিম্পিক্স টাইটেল জিতলেন। 1996 সালের আটলান্টা অলিম্পিক্সে হোচিন সুলতানির পর প্রথম নিজের দেশের হয়ে বক্সিংয়ে গোল্ড মেডেল জিতলেন তিনি। 8 বছরের কঠোর সাধনার পর অবশেষে এই স্বর্ণপদক জয় করলেন খালিফ। 2012 সালে লন্ডন আসর থেকে নারীদের বক্সিং অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করা হয়। চলছে সংবাদ সংযোগ। সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।